আজ আমরা আলোচনা করব যে বিষয়ে সেটি হলো কুলম্বের সূত্র, যেটি স্থির তড়িৎ নামক চ্যাপ্টারের অধীন এবং শ্রেণী দ্বাদশ। কুলম্বের সূত্রে বলা হচ্ছে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা গাণিতিক রূপটা কী হয় দেখা যাক। এফ সমানুপাতিক Q1 Q2 এবং এফ সমানুপাতিক 1/r², এবং এই দুটো মিলে হচ্ছে এফ সমানুপাতিক Q1 Q2/r²। এটাই হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এখন এই যে সমানুপাতিক রয়েছে, এইটাকে যদি সমান দিয়ে রিপ্লেস করতে হয়, অর্থাৎ এফ সমান লিখতে হয়, তাহলে একটা ধ্রুবক দিতে হবে। এই ধ্রুবকটাকে আমি কেই ধরেছি, কেই। তাহলে এখানে পাচ্ছি এফ সমান কেই Q1 Q2/r²। এখানে এই কেইটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এসআই পদ্ধতিতে এই ধ্রুবকটির মান অর্থাৎ কেই এর মান হচ্ছে 1/4πε। এপসাইলন হলো মাধ্যমের তড়িৎভেদ্যতা। তাহলে এসআই পদ্ধতিতে যে তড়িৎ বলের মান এফ, সেটা কি হবে? 1/4πε Q1 Q2/r²। এখানে আমি ধ্রুবকের জায়গায় 1/4πε লিখেছি। তো এইটাই হলো এসআই পদ্ধতিতে দুটি বিন্দু আধান Q1 Q2 মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান যখন তাদের মধ্যে দূরত্ব হলো r। তো ওটা আরেকবার দেখো। এফ সমান তাহলে 1/4πε Q1 Q2/r²। যদি শূন্য মাধ্যম হয় তাহলে আমরা এপসাইলনের জায়গায় লিখবো এপসাইলন নট। তাহলে এফ সমান কি 1/4πε Q1 Q2/r², যেখানে এপসাইলন নট হলো শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা ধ্রুবকটাকে ধরছি 1/4πε0। মানে ব্যাপারটা কী দাঁড়ালো, দুটি বিন্দু আধান Q1 আর Q2 যদি r দূরত্ব থাকে এবং তারা যদি শূন্য মাধ্যমে থাকে, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এফ সমান 1/4πε0 Q1 Q2/r²। এটা হবে। এখন কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার সঙ্গে তুলনা করা হয়। তো কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা যত গুণ, সেটাকে বলা হয় আপেক্ষিক তড়িৎভেদ্যতা। এপসাইলন আর মিনস রিলেটিভ পারমিটিভিটি। তো এপসাইলন আর সমান তাহলে কী হবে? এপসাইলন বা এপসাইলন নট। এপসাইলন আর ইকুয়াল টু কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। আমরা আরেকটি টার্মের কথা শুনবো, সেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক, যাকে কে দিয়ে চিহ্নিত করা হয়। কেও কিন্তু মানে এই কেও হলো এপসাইলন বাই এপসাইলন নট, মানে কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতা বাই শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা। এটা মানে এইটা কে এরও মান বা কে এরও সমীকরণ, মানে কে এর সমীকরণও এটাই। তাহলে কী পেলাম? কে সমান এপসাইলন আর ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট। এখানে যদি শূন্য মাধ্যম হয় তাহলে কে এর মানটা অবশ্যই 1 হবে, কারণ দেখো কে বিষয়টা কি, কে বা এপসাইলন আর এটা হচ্ছে কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতা শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা কত গুণ। এখন যদি মাধ্যমটা শূন্য মাধ্যম হয় তাহলে তো সেটা 1 হবেই, তাই কে এর মান শূন্য মাধ্যমের ক্ষেত্রে 1। এইবার যদি তুমি এই সমীকরণটা যে কে ইকুয়াল টু এপসাইলন আর ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট, এই সমীকরণটা যদি কোনাকুনি গুণ করো তাহলে কী পাচ্ছ? তাহলে কী পাচ্ছ? এপসাইলন ইকুয়াল টু পাচ্ছ এপসাইলন নট ইন্টু এপসাইলন আর বা এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট কে। আচ্ছা, এটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ধরো এই জায়গাটা দেখো, কে সমান এপসাইলন বাই এপসাইলন নট, তাহলে এপসাইলন সমান কত? এপসাইলন নট কে, এটাই লিখেছি। এপসাইলন ইকুয়াল এপসাইলন নট কে। আবার দেখো এপসাইলন আর ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট, তাহলে এপসাইলন ইকুয়াল কি? তাহলে এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট এপসাইলন আর। এটা এখানে লেখা হয়েছে। এখন সমীকরণ 1 যেটা উপরে লেখা আছে, সেটাকে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2/k²। কী করলাম না, ওপরে যে এপসাইলন ছিল সেটাকে এপসাইলন নট কে দ্বারা রিপ্লেস করে দিলাম। মানে যেহেতু আমরা এখন পেলাম যে এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট কে, সুতরাং ওই এপসাইলনটাকে এপসাইলন নট কে দ্বারা রিপ্লেস করে দিলাম।
তাহলে সমীকরণটা এরকম দাঁড়ালো, এটাকে 2 নম্বর সমীকরণ হিসাবে লিখেছি, এফ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2/KR²। ওই সমীকরণটা আরেকবার লিখেছি, দেখে নাও। এখন এই কেটার কি গুরুত্ব? কে হচ্ছে মাধ্যমিক পরাবৈদ্যুতিক ধ্রুবক। কোনো মাধ্যমিক পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি বেশি হয় তাহলে ওই মাধ্যমের মধ্যে দুটো বা তিনটে আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল তার মান কমে যাবে, কারণ কেটা নিচে আছে, মানে হরে আছে। তো ধরো সাপোজ জলের কে হচ্ছে 80, মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক 80, তার মানে কি, ধরো দুটো বিন্দু আধান আছে Q1 Q2, এবং সেই বিন্দু আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা শূন্য মাধ্যমে যতটা হবে, তুমি যদি ওই দুটো আধানকে বায়ু মাধ্যমে রাখো এবং একই দূরত্বে রাখো, আরেকবার বলি, ধরো Q1 আর Q2 এই দুটো আধান আছে, তাদের মধ্যে ধরো দূরত্ব আর, এটা বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে আছে, তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বল হবে, ওই দুটো আধানকে একই দূরত্বে রেখে যদি তুমি ওটাকে জল মাধ্যমে রাখো তাহলে আকর্ষণ বলটা 80/1 হয়ে যাবে, অর্থাৎ অনেকটাই কমে যাবে। কী বললাম, বোঝা গেল? তাহলে জলের মধ্যে রাখলে তাদের আকর্ষণ বলটা কমে যাচ্ছে এবং সেটা হয়ে যাচ্ছে 80/1, মানে শূন্য মাধ্যমে দুটো আধানের মধ্যে শূন্য মাধ্যমের যে পরিমাণ আকর্ষণ হয়, মানে শর্তগুলো একই রেখে যদি আধান দুটোকে জল মাধ্যমে রাখো তাহলে আকর্ষণ বলটা হয়ে যাবে 80/1, মানে কমে যাবে, কমে গিয়ে 1/80 গুণ হয়ে যাবে। সেই কারণে আয়নীয় যৌগ জলে যখন দ্রবীভূত হয়, মানে সহজে তারা পৃথক হতে পারে আয়নগুলোর মধ্যে, যেমন সোডিয়াম ক্লোরাইড ধরো Na+Cl- আছে, এমনি বায়ু মাধ্যমে ওদের মধ্যে তীব্র আকর্ষণ বল কাজ করে, হ্যাঁ, সেই জন্য গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব বেশি হয়। যদি কিন্তু লবণকে যদি তুমি জলের মধ্যে রাখো যখন দ্রবীভূত হয় তখন Na+Cl- মধ্যে আকর্ষণটা অনেক কমে যায়, কারণ জলের মাধ্যমে কে এর মানটা অনেক বেশি। অবশ্য আরেকটা কারণও আছে দ্রবীভূত হওয়ার, সেটা হচ্ছে জলে যে H+OH- এবং NaCl Na+Cl- এদের মধ্যে যে ইন্টারাকশন। যাই হোক, তো সিজিএস পদ্ধতির ক্ষেত্রে কিন্তু F ইকুয়াল টু Q1 Q2/KR²। এখানে দেখো 2 নম্বর সমীকরণে যেটা আমরা লিখেছিলাম সেখান থেকে 1/4π অমিট করে দিয়েছি, মানে বাদ দিয়ে দিয়েছি, ফলে আমার হয়ে গেছে কি সিজিএস পদ্ধতিতে তড়িৎ বলের সমীকরণ হয়ে গেছে F ইকুয়াল টু Q1 Q2/KR²। এখানে এখানেও শূন্য মাধ্যম যদি হয় তাহলে কে এর মানটা এখানেও 1 হবে, সেক্ষেত্রে F ইকুয়াল টু Q1 Q2/R²। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, যদি শূন্য মাধ্যমে দুটি আধান Q1 Q2 আর দূরত্বে থাকে তাহলে সিজিএস পদ্ধতিতে তাদের মধ্যে যে বলের মান হবে সেটা হচ্ছে Q1 Q2/R²। আর সিজিএস এবং এসআই পদ্ধতিতে যে আধানের যে একক তাদের মধ্যে সম্পর্ক আমরা আগেই জেনেছি, তাও আরেকবার দেখে নাও। 1 কুলম্ব ইকুয়াল টু 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব। একটা অঙ্ক করা যাক। দুটি ক্ষুদ্র অন্তরিত ধাতব গোলকের আধান যথাক্রমে +24 ESU এবং +16 ESU, বায়ুর মধ্যে এদের দূরত্ব 8 সেন্টিমিটার হলে ওদের মধ্যে পারস্পরিক বল কত? দেখা যাক, এটা ছবির মতো করে দেখি। বিষয়টা কি হলো, +24 ESU +16 ESU, ডিস্টেন্স 8 সেন্টিমিটার, তাহলে বল কত হবে? কুলম্বের সূত্র Q1 Q2/R²। সিজিএসে করছি যেহেতু তথ্যগুলো সিজিএসে দেওয়া হয়েছে, তাহলে 24 × 16/8², এত ডাইন সমান 6 ডাইন, ক্যালকুলেশন করলে এটা পাওয়া যাবে। আমরা আরেকটা অঙ্ক করি, দ্বিতীয় অঙ্ক। দুটি গোলকের প্রত্যেকে আধান 1 কুলম্ব, এই গোলক দুটির বায়ুতে কত দূরে রাখলে এদের প্রত্যেকের উপর কি আসে বল 1 নিউটন হবে। আচ্ছা, ছবির আকারে দেখে নিই। 1 কুলম্ব দুটো আধান আর দূরত্বে আছে ধরে নিয়েছি, এই আর এর মানটাই বার করতে হবে। এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলে মানটাকে ধরা হয়েছে, এখানে অবশ্যই এটা যাই হোক আকর্ষণ বা বিকর্ষণ বলে মানটা 1 নিউটন বলে দেওয়া হয়েছে। তাহলে এই দূরত্বটা কত? তো আমরা কুলম্বের সূত্র ব্যবহার করলাম, F ইকুয়াল টু Q1 Q2/R²। এখানে কিন্তু অবশ্যই এসআই পদ্ধতিতে করছি, কারণ যেহেতু তথ্যগুলো এসআই পদ্ধতিতে দেওয়া আছে তাই আমি এসআই পদ্ধতিতে অঙ্কটা করছি। সেক্ষেত্রে F ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2/R²। সেই কারণে 1/4πε0 1 × 1/R² হলো। এবার ধরো 1/4πε0 মান আমরা লিখে নেবো 9 × 10⁹, এবং সেখানে আধান দুটো মানও লিখবো, অর্থাৎ কী দাঁড়াচ্ছে 1 নিউটন ইকুয়াল টু 1 × 1 × 9 × 10⁹/R²। দেখো এখানে প্রথম ওয়ানটা হচ্ছে প্রথম চার্জ, দ্বিতীয় ওয়ানটা হচ্ছে দ্বিতীয় চার্জটা, এবং 9 × 10⁹ হচ্ছে 1/4πε0 এর মান, আর তারপর R² লিখলাম, R² মানটা বেরোবে, কত বেরোচ্ছে দেখো, R = √9 × 10⁹, দ্যাট ইজ R ইকুয়াল টু
9.48 × 10⁴ মিটার, এটা ক্যালকুলেশন করলে অবশ্যই বেরোবে। তো এই আমরা দুটো অঙ্ক করলাম, আমরা আরও দুটো অঙ্ক করব। তৃতীয় অঙ্ক আমরা চলে যাচ্ছি। দেখো, তিনটি আধান +10 মাইক্রোকুলম, +20 মাইক্রোকুলম এবং -20 মাইক্রোকুলম, এরা একটি সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে অবস্থিত। যে সমবাহু ত্রিভুজের বাহু হচ্ছে 2 সেন্টিমিটার। আধানগুলি বায়ুর মাধ্যমে অবস্থিত ধরে নিয়ে +10 মাইক্রোকুলম আধানের উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। কীভাবে করবো দেখো, ছবিতে দেখে নাও একটু। যে তিনটে আধান আছে, +20 মাইক্রোকুলম, -20 মাইক্রোকুলম এবং +10 মাইক্রোকুলম। এবার +10 মাইক্রোকুলমের উপর বলটা বার করতে হবে। দেখো এই বলটা কী কী হবে, দেখো +20 মাইক্রোকুলম -10 মাইক্রোকুলমকে যে বল প্রয়োগ করছে সেটা হচ্ছে F1 ধরেছি, F1। দেখো এটা, এই যে F1 বল ধরা হয়েছে, এটা হচ্ছে +20 মাইক্রোকুলমটা +10 মাইক্রোকুলমকে যে বল প্রয়োগ করছে। অন্যদিকে -20 মাইক্রোকুলম যে আধানটা, সেটা ওই +10 মাইক্রোকুলমকে যে বল প্রয়োগ করবে সেটাকে F2 ধরা হয়েছে, F2। তাহলে F1 আর F2 দুটো বল, এবার এটা লব্ধি বার করতে হবে, তাহলে বেরিয়ে যাবে। আচ্ছা, F1 F2 বলে মান কত হয় একবার দেখে নিই। F1 F2 বলে মান হচ্ছে, F1 F2 বলে মান সমান হবে, কারণ দেখো এই দুটো মানে আধানের মান একই, +20 মাইক্রোকুলম -20 মাইক্রোকুলম, আধানের প্রকৃতি আলাদা কিন্তু মান একই। আবার যার উপর বল প্রয়োগ করছি, মানে যার উপর বলটা বার করছি তার মানও সেটাও একটা নির্দিষ্ট আধান, এবং দূরত্বগুলো সেম, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, সেম 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার দূরত্ব, সুতরাং এদের কিন্তু বলগুলোর মান সমান হবে। F1 আর F2 বলে মান সমান হবে, এবং এই বলে মান কত হবে সেটা দেখে নাও। আমি একটু এটা মুছে দিই। হ্যাঁ, দেখো মান কত হবে, 1/4 অর্থাৎ 9 × 10⁹ লিখেছি। আর Q1 Q2/r², Q1 হচ্ছে 20 × 10⁻⁶ মাইক্রোকুলম, Q2 হচ্ছে এটা 10 হবে, এইটা হবে এই জায়গাটা একটু কারেকশন করার আছে। এই জায়গাটা কিন্তু এই জায়গাটা 10 হবে, এই জায়গাটা এই 1 0 10 হবে, ওই জায়গাটা 10 × 10⁻⁶/2/100²। তো এটা হবে, এবং ইকুয়াল টু তুমি পাবে করলে 4500 নিউটন, এটা পাবে। তা F1 F2 মান সমান হলো, এবং এর মান হলো 4500 নিউটন। এবার F1 আর F2 যে লব্ধি বার করতে হবে, তবে তো আমি মোট বলটা পাবো। লব্ধিটা কী করে বার করবো, F1 আর F2 বলকে আমি উপাংশে ভেঙে নিলাম, উলম্ব এবং অনুভূমিক উপাংশে। দেখো F1 বলকে যদি ভাঙি তো দুটো উপাংশ পাবো, একটা অনুভূমিক উপাংশ, একটা উলম্ব উপাংশ পেয়েছি, অ্যারো দিয়ে দেখানো হয়েছে। F2 বলও দুটো উপাংশ পাবো, F2 বলের জন্য সেটা হচ্ছে একটা অনুভূমিক উপাংশ, একটা উলম্ব উপাংশ, অ্যারো দিয়ে দেখানো হয়েছে। এবার দেখো এই যে এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এই যে কোণগুলো আছে না, কোণগুলোর মান 60 ডিগ্রি হবে। এই যে কোণগুলো 60 ডিগ্রি 60 ডিগ্রি, এবং সেই কারণে এই কোণগুলো 60 ডিগ্রি, এই কোণগুলো 60 ডিগ্রি পাচ্ছি। তো তাহলে দেখো F1কে যে দুটো বলে ভাঙলাম, উলম্ব এবং অনুভূমিক উপাংশ, সেটা মান কত হচ্ছে, একটা F1 cos 60 হবে, একটা F1 cos 60, F1 sin 60, আর F2 ক্ষেত্রে F2 cos 60, F2 sin 60। আচ্ছা, আমরা দেখে নিই পরে কী দেখাচ্ছে, পরে ছবিতে দেখে নিচ্ছি, দেখে নাও। তাহলে F1-এর দুটো পাচ্ছি, F1 cos 60, F1 sin 60। দেখো এই যে F2টা পাচ্ছি, F1 cos 60, এর উপরে F1 sin 60 আছে। F2টা দেখো, F2 sin 60 আছে এখানে, আবার এখানে F2 cos 60 আর F1 cos 60 একই, কারণ F1 F2 সমান। তা দেখো অনুভূমিক দিকে বল দুটোর দিক একই, সেই জন্যে হয়ে যাচ্ছে 2F1 cos 60। 2F1 cos 60 হয়ে যাচ্ছে, কারণ F1 cos 60 প্লাস F2 cos 60, F1 আর F2 মান যেহেতু সমান, তাই 2F1 cos 60 হয়ে যাচ্ছে। আর উপর দিকে নিচের দিকে এরা হয়েছে, একটা F1 sin 60 আর F2 sin 60, এরা সমান এবং বিপরীত, কারণ F1 F2 সমান যেহেতু, সেজন্য এরা ব্যালেন্স করে যাবে, এরা ক্যাটেগরি শূন্য হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে 2F1 cos 60। তাহলে আমাদের নিট বল যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 2F1 cos 60, দ্যাট ইজ 2 × 4500 নিউটন ইন্টু cos 60 মান হচ্ছে 1/2। দেখো আমরা F1-এর মান আগে বার করে নিয়েছি 4500 নিউটন, তাহলে এটা পাওয়া যাচ্ছে 2 আর হাফ কেটে গিয়ে থাকছে 4500 নিউটন। এটা আমার অ্যান্সার হচ্ছে। আমরা চতুর্থ অঙ্ক বা শেষ অঙ্কটা করব। এখানে আছে 1 ইউনিট মানের দুটি ঋণাত্মক আধান ও একটি ধনাত্মক আধান কিউ একই সরলরেখায় অবস্থিত। কিউ আধানটিকে কোথায় স্থাপন করলে এবং সেটির মান কত হলে সেটি সাম্যাবস্থায় থাকবে। এখানে অঙ্কটা একটা ছবিটা দেখে নিই। -1 কুলম, -1, আচ্ছা কুলম বলেনি, ইউনিট বলেছে। -1 আর -1 দুটো আধান, এবং +Q একটা আধান।
এবার কোন শর্তে এরা সাম্যাবস্থায় থাকবে? তো প্রথমে প্লাস কিউ আধানটা বলি। প্লাস কিউ আধানটা সাম্যাবস্থায় থাকবে কখন? দেখো প্লাস কিউ আধানের উপর দুটো আধান বল প্রয়োগ করছে। বল কোন দিকে বল প্রয়োগ করছে দেখে নাও, ছবিতে দেখে নাও যে দুজনেই আকর্ষণ করছে প্লাস কিউকে, যেহেতু -1 প্লাস কিউকে আকর্ষণ করছে, -1 আবার প্লাস কিউকে আকর্ষণ করছে, দুটো -1 বলই, মানে দুদিকে দুটো -1 বল প্লাস কিউকে দুদিকেই আকর্ষণ করছে। এবং এই বলের মান যদি সমান হয়, আকর্ষণ মান যদি সমান হয়, তাহলে এরা সাম্যাবস্থা মানে প্লাস কিউ আধানটা সাম্যাবস্থায় থাকবে। তো সমান হবে কোন কন্ডিশনে আমরা দেখে নিই। যদি প্লাস কিউটাকে মধ্যবিন্দুতে রাখা হয় তাহলে কিন্তু প্লাস কিউ আধানটা সাম্যাবস্থায় থাকবে। কারণ দেখো মধ্যবিন্দুতে যদি রাখি তাহলে প্লাস কিউ এর উপর মাইনাস আধান, আবার প্লাস কিউ এর উপর মাইনাস, একটু ছবিতে দেখিয়ে দিই। দেখো এই প্লাস কিউ এর উপর -1 আধানের বল, আবার প্লাস কিউ এর উপর -1 আধানের বল, এই দুটো বল সমান হবে যদি প্লাস কিউটা মধ্যবিন্দু থাকে। কারণ আধান জোড়ার মান একই হয়েছে, দূরত্ব যদি একই হয় তাহলে বলটা একই হবে। তো এটা হলো। তারপরে আমরা দেখব শুধু প্লাস কিউটা সাম্যাবস্থায় থাকলে তো হবে না, বাকি আধানগুলো সাম্যাবস্থায় আছে কিনা সেটা দেখতে হবে। -1 কুলম্ব যে দুটো আধান রয়েছে তারা কি সাম্যাবস্থায় থাকবে? তো দেখা যাক সেটা। এখানে দেখো তুমি প্রথমে বি বিন্দুতে যে -1 আধানটা রয়েছে তার উপর আলোকপাত করা যাক। তো দেখো বি বিন্দুতে যে -1 আধানটা আছে তার উপর প্লাস কিউ চার্জ যে বল প্রয়োগ করছে সেটাকে আমরা F1 ধরেছি, আকর্ষণ বল কাজ করছে F1। আমরা কিন্তু এখন দেখতে চাইছি যে বি বিন্দুতে যে -1 আধান আছে সেটা সাম্যাবস্থায় থাকবে কিনা। সেজন্য -1 আধানটার উপর, বি বিন্দুতে -1 আধানটার উপর বাকি দুটো আধানের বলটাকে আমরা বিবেচনা করছি। তো তাহলে প্লাস কিউ আধান যে বল প্রয়োগ করছে এটা F1 দেখানো হয়েছে, আর এ বিন্দুতে -1 আধানটা বি বিন্দুতে -1 আধানটার উপর যে বল প্রয়োগ করছে সেটাকে F2 ধরেছি। এখন এই দুটো বল যদি সমান হয়, বিপরীত অবশ্যই দেখা যাচ্ছে, সমান হলে অবশ্যই বি বিন্দুতে -1 আধানটাও সাম্যাবস্থায় থাকবে। দেখা যাক সেটা হয় কিনা। তো হ্যাঁ, যেটা ওটাই বললাম যে F1 = F2 হতে হবে এক্ষেত্রে। তো সেটা হতে গেলে এই সূত্রটা প্রমাণ করতে হবে Q/x² Q/4x²। কেন? কারণ দেখো F1 বলটার জন্য প্লাস কিউ চার্জ আর -1 আধান, মানে বি বিন্দুতে -1 আধান, এদের মধ্যে দূরত্ব হচ্ছে x। তাহলে এর মধ্যে সিজিএস পদ্ধতিতে করা হয়েছে, তাহলে আকর্ষণ বলটা হচ্ছে Q/x²। আবার দেখো এই বিন্দুতে যে -1 আধানটা আছে, বি বিন্দুতে -1 আধানটাকে যে বল প্রয়োগ করছে এটা বিকর্ষণ বল হবে F2। সেটা এবার এদের মধ্যে দূরত্ব কিন্তু 2x, সেই কারণে বলটা হচ্ছে Q/2x² দ্যাট ইজ Q/4x²। এখন এই Q/x² Q/4x², এই সমাধানটা থেকে আমরা বুঝতে পারবো x এর মান কত হলে এই সাম্যাবস্থা থাকবে। সরি, x এর মান নয়, কিউ এর মান কত হলে, এক্সটা কেটে যাবে। তো কিউ এর মান হবে এখানে 1/4 ইউনিট, দ্যাট ইজ 0.25 ইউনিট। অর্থাৎ যেটা বোঝা গেল যে যদি প্লাস কিউ আধানটাকে মধ্যবিন্দুতে রাখা হয় এবং এর মান 1/4 ইউনিট হয়, তবেই এই তিনটে আধান একত্রে সাম্যাবস্থায় থাকবে, নতুবা কিন্তু নয়। শুধু যদি প্লাস কিউটা মধ্যবিন্দুতে রাখা হয় তাহলে শুধু প্লাস কিউটা সাম্যাবস্থায় থাকবে, অন্য দুটো আধান সাম্যাবস্থায় থাকবে না। এবার প্লাস কিউয়ের মানটা প্লাস কিউটাকে একদিকেও মধ্যবিন্দুতে রাখবো, অন্যদিকে এর মান যদি 1/4 ইউনিট হয়, তবেই তিনটে আধানই, অর্থাৎ পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় থাকবে। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আমরা পরের দিনে পরবর্তী অংশটুকু